হ্যালো বন্ধুরা, সকালবেলা একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটা আমি কালকে করে রেখেছিলাম। এই মুহূর্তে ভিডিও দেবো এরকম কোনো ইচ্ছে ছিল না। এখন আমি ভিডিওটা শ্যুট করছি, মানে ভিডিওটা করছি, তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে একটু পরে। এখন 12:30 বাজে। তো এই টাইমটা তো জানো আমাদের হাউস ওয়াইফদের প্রচণ্ড ব্যস্ততার সময়, কিন্তু একটা এমার্জেন্সি ভিডিও বলে ভিডিওটা করতে আসলাম। যদিও আরেকটু আগে করতে পারতাম, এটা নিয়ে ভিডিও অলরেডি নেমে গেছে, কিন্তু আমি একটু আবার ওই ম্যান্ডের পিএলআরটা দেখছিলাম। যাই হোক, যেটা বলতে চাইছি, একটা অনেক বড় ঝড় আসতে চলেছে ওয়াইটিতে। মনে হয় তোমরা অনেকেই এর পূর্বাভাস পেয়ে গেছো, আমরাও পূর্বাভাসটা পেয়েছি। অনেক বড় একটা ঝড় আসতে চলেছে। অবভিয়াসলি ঝড়টা সুকে রিলেট করে সুর বাড়িতে প্রথমে আসবে, এবং সুর বাড়িতে যেখানে ঝড়টা আসবে তার মানে আভাসটা কিন্তু অলরেডি অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ঝড়টা কিন্তু টোটাল ওয়াইটিকে জড়িয়ে নিয়ে, পুরো জড়িয়ে দিয়ে তারপরেই ঝড়টা আসবে। কারণ ওই শুধুমাত্র ওর বাড়ির সামনেই হবে ঘটনাটা, বা ওর বাড়িকে রিলেট করে হবে এমনটা নয়, পুরো ওয়াইটিকে দেখিয়ে অন ক্যামেরায় ঝড়টা হবে, এবং সেরকমই ইঙ্গিত, সেরকমই পূর্বাভাস দেওয়া হয়েছে। আমি যখন পরশুদিন প্রথম ভিডিও করে, তারপর থেকে আমাদের ভিডিওগুলো যখন নামছিল, তখন কিন্তু বারবার একটা কথাই বলে গেছি, যে হয় এখানে কোনো থার্ড পার্সন, আর যদি সেটাকে নস্যাৎ করে দিই তাহলে কিন্তু কেস রিলেটেড। এবার এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, আই থিঙ্ক তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে। আজকে সকালে একটা পোস্ট, এবং সেই পোস্টের পরেই টোটালটাই আমার মনে হয় ওয়াইটিতে ক্লিয়ার হয়ে গেছে। যদিও বা এই টাইমটা সবাই ব্যস্ত, ভিউয়ার্সরাও ব্যস্ত, হয়তো মেবি অনেকে দেখোনি, অনেকে দেখে নিয়েছো অলরেডি, অনেকের ভিডিও নেমে গেছে, অনেকে জেনেও নিয়েছো। তো সেখান থেকে বলছি, একটা অনেক বড় ঝড় উঠতে চলেছে ওয়াইটিতে, এবং সেই ঝড়টা থেকে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য, তার ফ্যামিলি পার্সনদের, তার হাজব্যান্ড, তার শ্বশুরবাড়ির লোকজন, তার বাপের বাড়ির লোকজন, প্রত্যেকটা পার্সনকে বাঁচানোর জন্যই আজকে সুয়ের এই স্টেপটা, যেটা বলেছে আমি আলাদা হতে চাই, আমি সেপারেশনে থাকবো, আমি নিজের মতো থাকবো, কোথাও গিয়ে থাকবো না, আমি আমার মাথার উপরে নিজে একটা ছাদ তৈরি করতে চাই, কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েও আমি আমার বাপের বাড়িতে উঠবো না। কারণ একটা বিশাল বড় ঝড় উঠতে চলেছে সুয়ের জীবনে, টোটাল ওয়াইটিকে সাক্ষী রেখে। তোমরা বন্ধুরা জানো, ওয়াইটিতে ভিডিও করাকালীন সুয়ের অনেকগুলো কেস চলেছে, অনেক রকম কেস হয়েছে, সেগুলো হ্যান্ডেল করার মতো হ্যান্ডেলেবল। তো সেগুলো অনেকগুলো থেকে ও নিজেকে রিলিভ করে দিয়েছে, অনেকগুলো চলছে। তারপরে একটা অনেক বড় ক্রিয়েটারের একটা কেস চলছে, সেটার বিষয়বস্তু আমি এখন জানি না কোন স্টেজে আছে, তো সেটা নিয়েও আমার মনে হয় না। তবে এখন যে কেসটা এসেছে, মানে ওর যেটা ওই 20 লাখ টাকা, যার জন্য সেদিন বলছিলাম এটার সাথে এই মুহূর্তে 20 লাখের কী কানেকশান, তো আজকে বোঝা গেল এই 20 লাখ টাকাকে কেন্দ্র করে এনারাই রিলেট করে অনেক বড় একটা বড় কিছু ওর জন্য অপেক্ষা করছে, এবং সেটা ও অলরেডি জানতো বলে ও এরকম একটা জিনিস এখানে তৈরি করে দেখানোর চেষ্টা করেছে। মানে তৈরি করে মিনস ও বোঝাতে চেয়েছে যে আমার জায়গা, লোকেশন চেঞ্জ হবে, তো তোমরা তো প্রশ্ন করবেই, তো অ্যাডভান্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা কি, ও কিন্তু খোলসা করে বলেনি, ও শুধু বলেছে আমার ভুল। তবে এই জায়গায় সুয়ের অনেকগুলো ভুল আছে, আজকে আমি ধরেই দেবো যে সু তুমি কোথায় কোথায় ভুল করেছো। তার আগে চলে আমি একটুখানি, অনেক বড় কমিউনিটিটা, একেবারে কমিউনিটিটা আমি পড়বো না, আমি জাস্ট একটুখানি জায়গা তোমাদেরকে একটুখানি শোনাবো। তোমরা যারা দেখোনি তাদের জন্য, যারা দেখোনি তারা কাইন্ডলি দেখে নিও, আর যারা দেখেছো তারা তো ভালো। ওয়াইটিতে সহজে মানুষকে বোকা বানিয়ে বোকা বাক্সের ওপারে রেখে বিদেশ থেকে লাখ লাখ টাকা অনায়াসে রোজগার করা। এরপরে আরও কিছু ওয়ার্ড আছে, আমি বললাম না। আচ্ছা, ক্রাউড ফান্ডিং কথাটাকে এখানে তোলা হয়েছে। তারপরে চোখের জল ফেলে আমার কেস লড়ার টাকা নেই, আমার বাচ্চা নেবার টাকা নেই, খাট আলমারি কেনার টাকা নেই, এইসব বলে লাখ লাখ টাকা কামানোগুলো। তারপরে কোথায় গেল এখন বাথরুম, রান্নাঘর, বাড়ি ডেকোরেশন, আইফোন, সোনার গয়না, কিচেন চিমনি, ফ্রিজ, ঘুরতে যাওয়া, নতুন ফ্ল্যাট নাও বা জায়গা নাও, এগুলোকে রিলেট করা হয়েছে। আচ্ছা, তারপরে আরও অনেক কিছু বলা হয়েছে। আস্ত হাত পাতা ভিখারি যারা এই কদিন ইউটিউব করে এত টাকা কামিয়ে ফেলেছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত টাকা ইনকাম করতে পারে, মানে আস্ত হাত পাতা ভিখারি। যাই হোক, সেখানে 96,000 টাকার কথাটাও বলা হয়েছে। হরিদেবপুর পুলিশ স্টেশনে এফআইআর খাবার পর মিথ্যে কথা বলে 96,000 টাকার গল্প দিল, সেখানে 2-4 হাজার টাকা খরচা করলেও আমি কিছু ছাড়বো না, দেখা হবে আলিপুর কোর্টে। বুঝতে পেরেছো? আচ্ছা, হিম্মত থাকলে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সমস্ত কিছু দেখাতে বলেছে। তার সঙ্গে একজন শিক্ষকের বাড়ি থেকে জালিয়াতি আমরা মেনে নেব না। শিক্ষকের বাড়ি মিনস সুয়ের শ্বশুর একজন টিচার, তোমরা জানো। আচ্ছা, লাস্ট এটা কিন্তু অনেক বড়, আমি জাস্ট কাট করে একটু করছি। 20 লাখ টাকা কামিয়ে অত সহজে হজম করতে দেব? কত লোকের পিন্ডি চটকিয়ে যতই সাজু সাজার চেষ্টা করবি না কেন, শিক্ষকের বাড়ি যে আস্ত ভিখারির বাড়ি, জালিয়াতের বাড়ি, চিটিংবাজের বাড়ি, শয়তানের বাড়ি, আস্ত ক্রিমিনালের বাড়ি, সেটা প্রমাণ করে ছাড়। মানে বলতে চাইছে সুয়ের শ্বশুরবাড়িটা তার সাথে রিলেট করে এই কথাগুলো, ওয়ার্ডগুলো। তারপরে হয়তো দেখা দেবে ঠাকুরনগরের বাজারে মাইক্রোফোনে একজন মানবাধিকার কর্মী অনেক মানুষকে নিয়ে ওই শিক্ষকের বাড়ির ভেতরে হওয়া কাণ্ডকারখানা
কারখানা তুলে ধরবে। বুঝতে পেরেছো তো? এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কমিউনিটি পোস্টটা কোথা থেকে কীভাবে কী এসছে। যাই হোক, এটা আজকে এসছে, এটা কতক্ষণ আগে এসছে। আমি যখন যখন পোস্ট হয়েছে সাথে সাথেই আমি দেখতে পেয়েছি। আচ্ছা 13 ঘন্টা আগে না, সাথে সাথে না, তার মানে 13 ঘন্টা আগে আমি পরে দেখেছি। যাই হোক, দেখতে পেয়েছি এই কমিউনিটি পোস্টটা এসেছে এবং এই কমিউনিটি পোস্টটা দেখে তোমরা বুঝতে পেরেছো এটা টোটালটাই শুকে রিলেট করে এবং শুকে বলা হয়েছে এই কথাগুলো, যার কারণে শু বারবার বলছিল আমার ভুল আমার ভুল। কিছু তো একটাও ভুল করেছে, ক্রাউড ফান্ডিং করেছিল। এবার দেখো, সবটাই হচ্ছে প্রমাণ সাপেক্ষ। আমরা এখানে বসে যেটা শুনছি যেটা দেখছি তার উপরে ভিডিও করছি। আমি এখানে বসে বলে দিতে পারবো না হ্যাঁ শু তুমি 20 লাখ টাকাই নিয়েছো, বা বলতে পারবো না যে শু তুমি 96,000 টাকাই উঠেছে, এটাই সত্যি, কোনোটাই জানি না। যদিও শু এখানে আরটিআই করার কথা বলেছে যে আরটিআই করে দেখতে পারো, কিন্তু তারপরে এখানে ব্যাংক স্টেটমেন্ট কেন শো করতে বলা হচ্ছে তাও অন ক্যামেরা, সেটা বুঝলাম না। তার থেকে বড় কথা, যদি কেস হয়েই থাকে সেটা কোর্টে সাবমিট করার বিষয়, সেটা অন ক্যামেরা কেন হবে সেটাও, এই জায়গাটা তো আমি বুঝলাম না। যাই হোক, বুঝতে পারছো একটা অনেক বড় ঝড় আসতে চলেছে। আর এর আভাস শু, যেহেতু ওর ঘটনা, ও তো জানবেই যে ওর নামে কী কেস হয়েছে, কোথায় কী বৃত্তান্ত, তো যার কারণে শু এই জিনিসটাকে ক্রিয়েট করে এই জায়গাটাতে দিয়েছে যে আমার হাজব্যান্ডের সঙ্গে এই সেই অমুক তমুক, এটা শুনতে হয়েছে ওটা শুনতে হয়েছে, যেহেতু রিজনটা শু রিলেটেড। এবার দেখো যে আমি এই পরিবারটার মধ্যে আছি, তোমরা অনেকে বলো না, অনেকে আমাকে মারুফে নিয়েও বলেছো দিদি কেসের কী হলেও ওরা তো ক্ষমা চাইলো না। বিষয়বস্তুগুলো তোমাদেরকে বুঝতে হবে। দেখো, আমরা যারা ক্রিয়েটার, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কিন্তু দেখবে আমাদের কিন্তু কারো এমন কোনো অবস্থা নয় যে এখান থেকে সোশ্যাল মিডিয়া মারফত টাকা পেলেই তবে আমাদের খাওয়া পড়ানোর পরের কথা আমাদের একটা ড্রেসও আসবে, এটা নয়। এটা কিন্তু আমার মনে হয় অল ওভার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ নয়। আমাদের মানে হয়তো আমি হাউস ওয়াইফ, এরকম অনেকেরই থাকে, তো আমি হাউস ওয়াইফ বলে আমি আমার হাজব্যান্ডেরটাই বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি অন্তত এতটুকু আছে যে আমরা নিজেদেরকে নুন ভাত খাইয়ে চালিয়ে নিতে পারবো, সুখ আহ্লাদ শখ স্বাচ্ছন্দ্য খুব ভালোভাবে আমাদের ক্ষমতা অনুযায়ী সেটাকে মেনটেন করে পারলে দুটো মানুষকেও দেখতে পারি, এটুকু ক্যাপাবিলিটি কিন্তু আমাদের আছে। এবার তোমরা বলতে পারো তাহলে এই জোনটাকে কেন বেছে নিয়েছো বা সোশ্যাল মিডিয়ায় কেন কাজ করছি, কারণ এখানে ঝামেলা মিন্স আমাকে ঘরের বাইরে বেরোতে হচ্ছে না, আমি আমার সংসারটাকে মেনটেন করেও আমি একটা ভিডিও করতে পারছি। সেখান থেকে যদি আমার 2 টাকা 5 টাকা যেটাই আসুক, তোমরা জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেমন ইনকাম হতে পারে, তাদের ভিউজটা কী পরিমাণে। আমাদের যদি ভিউজ আর পয়সার এতটাই লোভ থাকতো, আমরা অন্য কোনো কন্টেন্টের ওপরে কাজ করতে পারতাম, কারণ আমরা প্রত্যেকেই তো ক্রিয়েটার, তো অন্য কোনো কন্টেন্টের ওপরে কাজ করতে পারতাম। কিন্তু আমাদের এই জিনিসটা ভালো লাগে, মানে আমি আমার কথা বলছি যে কোনটা সত্যি কোনটা মিথ্যা ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো, সেটা ভালো লাগে, এই জিনিসটাকে ভালো লাগে বলে এই জোনটাকে বেছে নিয়েছি। আর এখানে আমি সবটা মেনটেন করে আমার ইচ্ছে মতো আমি ভিডিও দিতে পারি। সব থেকে বড় কথা, টাকার আমার প্রয়োজন না থাকলেও, টাকার প্রয়োজন নেই এমন কোনো মানুষ নেই, এটা কেউ বলতে পারবে না। আমার নিজের ইনকাম, সেটা যদি আমার 6 মাসেও 10,000 টাকা আসে সেটাও মনে করবো আমি নিজে ইনকাম করলাম। তার থেকে বড় কথা, আমি তোমাদের মতো ভালোবাসার মানুষ পেলাম, এটা আমি আমার কথা বললাম যে আমার সামান্য একটু হলেও একটা পরিচিতি তৈরি হলো, এটাই। কিন্তু এখান থেকে ইনকাম করে আমার সংসার চলবে, খাবো করবো সেটা নয়। এবার আমাদের সবার একটা সম্মানের জায়গা আছে, অনেকে আছে সম্মান বিক্রি করে এখান থেকে ইনকাম করে অনেক ব্লগার, তোমরা সেটা দেখতে পাও। আমরা কিন্তু কখনো করি না, করতে পারবো না। এই যে তোমরা যে কথাগুলো বলো, অনেক কিছু ভেবে চিনতে আমাদেরকে চলতে হয়। আর ওই যে একটা কথা বলি, আমাদের কিন্তু লিগেল কোনো সিম্বল নেই যে আমরা আইনের কোনো লোক, তাই জন্য আমাদেরকে ঘপাট করে ধরাটা অনেক অনেক মানে ইজি। যতই আমি সত্যের পথে থাকি, এমন অনেক ঘটনা আছে যে এমন অনেক আসামিও আছে যারা কোনো অপরাধই করেনি, সেই অপরাধের জন্য তাকে হয়তো 14 বছর যাবজ্জীবন জেল খাটতে হয়েছে, ফাঁসিও হয়ে গেছে। জানো তো, কিছু কিছু দিক এত স্ট্রং হয়। হ্যাঁ, আমরা লড়তে পারবো, হ্যাঁ সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে যে সেই টাকাটা খরচা করে লড়তে পারবো, কিন্তু সম্মান তো আর আসবে না। সম্মানের ভিখারি বলেই তো, সম্মানের ভিখারি আমরা, সেই সম্মানটাকে এত রেসপেক্ট করি বলেই তো কখনো নোংরামিটাকে সাপোর্ট করে নোংরা ভিডিও করতে পারি না। সত্য মিথ্যা নিয়ে কথা বলতে এখানে বসি, কখনো মানে ওইভাবে নোংরামি করে ভিডিও লাইভ এগুলো আমাদের দ্বারা হয় না, বুঝতে পেরেছো তো? তাহলে এবার আমার মনে হয় মোরাল অফ দ্য স্টোরিটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, কারণ আমরা ক্রিয়েটার তো, আমাদের ফ্যামিলি কখনোই আমরা চাই না আমাদের জন্য আমাদের ফ্যামিলি সাফার করুক, কারণ তারা কোনোদিনও কোনো 1 সেকেন্ডের জন্য বলে না তোমাকে কিছু করতে হবে। সবসময় বরঞ্চ বলে এগুলো বাদ দিয়ে নিজের কাজ করে খাওয়া দাও, নিজেকে কেয়ার করো, নিজে মানে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলে। কারণ হাত খরচাটাও সে দেয়, সকালটাও সে মেটায়। তো এখান থেকে এমনিতে তো আমার ইনকাম তো বোঝোই, 6 মাসে হয়তো একটা পেমেন্ট 10-12 হাজার টাকার একটা পেমেন্ট ঢুকবে, তবুও মনে করি ওটা আমার নিজস্ব ইনকাম। আর ঠিক আছে, মনটাও ভালো লাগে একটা কাজের মধ্যে, অ্যাটলিস্ট তো মনে হয় যে আমি মানে শুধু হাউস ওয়াইফ নেই, এটাই। তো আমার মনে হয়
বোঝাতে পেরেছি। এবার তাহলে যেটাতে আসি, সু কোথায় কোথায় ভুল করেছে সেটা বলছি। সুয়ের এই ঘটনাটা সু হঠাৎ করে দার্জিলিং যাওয়ার আগেই জানতে পেরেছে বা দার্জিলিং গিয়ে জেনেছে এমনটা তো নয়। সু এই বিষয়টা জানতো, এরকম একটা টাইমে এটা হবে সেটাও জানতো। তো ও যেটা করাচ্ছিল আমি প্রথম থেকেই বলেছি, ও যেদিন বাড়ি থেকে বেরিয়ে যেত তার আগের দিন ভিডিও করে, লোকেশন তো চেঞ্জ হবেই, তো আগের দিন ভিডিও করে ও বললেই হতো যে আমি কালকে চলে যাচ্ছি অমুক তমুক, তারপরে যে না আমার সবটা রেডি, এইবার আমাকে ফাইটে নামতে হচ্ছে। আমি তাহলে তখন আমি জানালাম সবাইকে, সেদিনও ওকে নিয়ে গসিপভাবে কথা হবে, আজকেও গসিপভাবে কথা হবে। বেকার এতগুলো জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে, আননেসেসারি। সবই দেখো অ্যাডভান্স আসছে সবই। আজকে ও যেখানে বলতে পারছে না যে আমার ভুল, কিন্তু আমি বলবো না, ডিগনিটি মেনটেন হলেও ডিগনিটি মেনটেন, প্রথমত পারেনি ডিগনিটি মেনটেন করতে, নিজের জায়গাতেই নিজে মানে উল্টে পাল্টে গেছে। তারপরে যে কারণের জন্য বললে আমার ভুল কিন্তু বলবো না, সেই ভুলটা কিন্তু দেখো 24 ঘন্টা সময় লাগলো না, 24টা ঘন্টা সময় লাগলো না, তার আগে রেজাল্ট দেখে। আমি বলেছি না তোমাদেরকে, শুধু সময়ের ওপরে তাকিয়ে থাকো, একটুখানি সময় দাও, দেখবে সব এখানে দেখো ফটাফট সব আসছে। তাহলে এবার বোঝা গেল যে এই কেসকে রিলেট করে ও ওর ফ্যামিলিকে বাঁচাতে চাইছে বলে, ওর ফ্যামিলিটাকে বাঁচাবে, ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে বাঁচাবে, তাই জন্য ও এই কথাটা বলেছে যে আমি এখান থেকে বেরোবো। এই মুহূর্তে যদি আমি এখান থেকে না বেরোই আমাকে অন্যরকম কোনো স্টেপ নিতে হবে, কারণ যেই ঝড়টাই আসুক আমার মানে ও যেটা বোঝাতে চেয়েছে, ও তো বলেনি যে কি সেটা এখন এই কমিউনিটিটার পরে জানা গেল। ও যেটা বোঝাতে চেয়েছে যে যেটাই আসুক না কেন আমার উপর থেকে আসুক, কারণ আমার ফ্যামিলি পার্সনটা কেন এটা সাফার করবে। আর আমি তো তোমাদের কালকে বাল্মীকির একটা কথা বলেছি, দেখো মানে ভাগ সবাই নিতে চায়, যে তুমি নিয়ে এসছো সুখের ভাগ সবাই নিলেও পাপের ভাগ কিন্তু কেউ নেয় না, তো এটা সবার ক্ষেত্রে। আজকে এই যে ফান্ডিং এটা প্রমাণ সাপেক্ষ, আমি জানি না কত কি বৃত্তান্ত, তারপরেও বলছি এই পোস্টটা রিলেট করে, এই কেসটা রিলেট করে বলছি, যদি এমনটা হয় তারা হয়তো তার থেকে কিছু সুবিধা নিয়েছে কি নেয়নি। এটা শুভ বলেছে যে আমি এত করেছি, আমি ইনভেস্ট করেছি, পায়খানা বাথরুম এক্সেট্রা এক্সেট্রা, তো সমস্তটা আমি ওই ক্রাউড ফান্ডিং ছেড়ে দাও, সমস্তটা সুয়ের কিন্তু ভিডিও রিলেট করে, ওর ইনকামটা তো ভিডিও রিলেট করে, তো সেখান থেকে ও কিছুটা কমফোর্ট জোন প্রত্যেককে দেওয়ার চেষ্টা করেছে, ও ওর মতো কিছুটা কন্ট্রিবিউট করেছে, অবশ্যই করেছে। তো সেটা সুখ সুবিধা সবাই নিলেও আজকে এরকম সময় কিন্তু যখন এরকম একটা বড় সড়ো কোনো ঘটনা হয়ে আসে তখন কিন্তু সবাই কথা শোনাতে ছাড়ে, সেটা যারাই হোক না কেন, যে পক্ষই হোক না কেন, তারা কিন্তু ছাড়ে না। তখন কিন্তু তারা বলবেই যে তোমার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি, আমরা কেন সাফার করবো, তোমার চ্যানেল, তুমি যা করেছো, তুমি কেস খেয়েছো। তারপরে এটা তো খুব খারাপ জিনিস, আমাদের মতো বাড়ির বউ যারা আছি বা মেয়ে যারা আছে, যেটাই হই না কেন, আমাদের বাড়িতে যদি এরকম লিগেল নোটিস আসে, এর আগে ওর বাড়িতে বহুবার লিগেল নোটিস এসছে, সেগুলোকে রিসিভ করা, সেগুলো নিয়ে হয়তো টুকটাক কিছু হয়েছে, কিন্তু এত বড় মানে এই যে ঝড়টা, এরকম ঝড় তো আসেনি, সেটাকে সামলে দেওয়া গেছে। এবার যদি এমনটা দাঁড়ায়, যেটা বলা হলো মানবাধিকারের কোনো কর্মী মাইক্রোফোন হাতে নিয়ে লোকজন সহ, মানে লোকজন গিয়ে হামলা করবে বাড়িতে, একটা ক্যাওয়াস হবে, একটা সিন ক্রিয়েট হবে, আশেপাশের লোকজন যেটা জানতো না সেটা জানবে, অনেক বড় একটা সিন তৈরি হবে, সেটা ফুটেজ হিসাবে আসবে, সেটাকে রিভিল করা হবে। এগুলো তো স্বাভাবিক, আমাদের কাছে মান সম্মান অনেক বড়, যার কারণে সবসময় বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ডেসপারেন্সি ভালো, অত ডেসপারেন্সি ভালো না। ওই যে আমাদের কাছে লিগ্যাল কোনো সিম্বল নেই, আমরা যতটাই অনেস্ট হই আর সত্যি হই না কারো, অনেক ক্ষেত্রে আমরা আটকে যাব, কারণ আমাদের কাছে লিগ্যাল কোনো সিম্বল নেই। আর তার থেকে বড় কথা, ওই যে আমরা সম্মানের ভিতরেই, সম্মানটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, যার কারণে আমরা অনেক জায়গায় থেমে যাই, আমাদের থেমে যেতে হয়, কারণ আমি আমার ওপর দিয়ে যায়, কিন্তু আমার ওপর দিয়ে তো যায় না, আমার ফ্যামিলিটাকেও তখন টানতে হয়, তার সে সবটা রিলেট করে তখন কিন্তু আমিটা চলে আসি, তাই না? তো আজকের দিনের ঘটনাটাও সেরকম। দেখো আমি আবারও বলছি, কি হয়েছে ক্রাউড ফান্ডিংয়ে, কতটা টাকা উঠেছে, কেন ব্যাংক স্টেটমেন্ট এখানে দেওয়ার কথা, রিভিল করার কথা বলা হলো, যেখানে RTI ও বলেছে করে দিতে পারো, তারপরে গিয়ে যদি কেস কোর্টে ওঠে, এখানে সাবমিট করার বিষয় প্রুফগুলো কোর্টে আসবে, ওয়াইটিতে নয়। তো এই বিষয়গুলো সত্যি আমার মাথায় ঢোকেনি, তোমাদের মাথায় ঢুকেছে কিনা কমেন্ট করে জানিও। কিন্তু আজকে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার জন্য এই সমস্ত দায়ভার তো সুকেই নিতে হবে, সুয়ের চ্যানেল, সুয়ের হাত ধরে সবটা হচ্ছে, কেস কাভারিং সুয়ের জন্য, যার কারণে সু বলেছে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বুঝতে পেরেছে, যেটা ও বলতে চায়নি সেটা কিন্তু বেরিয়ে আসলো। কিন্তু সু কোথায় ভুল করেছে জানো? ওই যে বললাম, যেদিন বেরিয়ে যেত তার আগের দিন বলতো, হয়তো কেউ টের পেতো না, এই পোস্টগুলোও আসতো না, এই মানে এক একজনের এক এক রকম মত যেটা আমরা দিয়ে ফেলছি এখানে, আমাদের মতামত অনুযায়ী সেগুলো নিয়ে ভিডিও, সেই গসিপ, সেই ট্রেন্ড, এগুলো কিছুই চলতো না। যদি ও এক সপ্তাহ পর বেরোবে মনে করতো, এক সপ্তাহ পর যেদিন বেরোবে তার আগের দিন বলতে পারতো, তখনও গসিপ হতো, এখনও গসিপ হবে, তখনও ভিডিও হতো, এখনও ভিডিও। কিন্তু এই যে অ্যাডভান্স করে যেটাও হাইড করতে চাইলো, যে কী কারণে, ওর ভুলটা কী, কোনটা ভুল, সেইটা হাইড থাকলেও না।
বরঞ্চ সেটা এমনভাবে পাবলিক হলো মানে হয়ে গেল, যেটা ও নিজের মুখে বলতো সেটা অন্যের মারফত আরো বাজেভাবে এখানে পরিবেশিত হলো, তাই না বলো? তো এই কাজগুলো ও ভুল করেছে। আমি বললাম না যে খুব বুদ্ধিমতী, খুব চালাক হলেও মানুষ অনেক জায়গায় দেখেছে তো, সব ক্ষেত্রে নিজেকে ওভার চালাক মনে করতে নেই, সব ক্ষেত্রে না। আজকে যদি ও এত অ্যাডভান্স এই জিনিসগুলো ও জানতো, যেটা ও জেনেছিল সেটা তো আমরা জানতাম না, যেটা ওকে জানানো হয়েছিল কেস রিলেটেড সেটা ওয়াইটি জানতো না, তো ও জানতো ও কি স্টেপ নিচ্ছে, ওর ভেতরে ছিল, সবটা ছিল, জানানোর প্রয়োজন ছিল, তাহলে এটা নিয়ে আউটবাস্ট হতো না, নানান ধরনের মানুষ এত অ্যাডভান্স থেকে এত কিছু বলতো না। আর ও যেটাকে হাইড করতে চেয়েছে যে ওর ভুলটা কোথায়, সেই হাইটটাও হাইড করতে গিয়ে উল্টো মানুষের কাছে লেজে গোবরে হয়ে যেত না, কত কি। সেটা একদিন আগে যখন জিনিসটা একদম রেডি, এবার আমাকে ফাইটের জন্য নেমে গেছি, এবার আমাকে এর জন্য ফাইট করতো, তখন তো মানুষ জানতে পারতোই। এই যে বললাম যে এটা এমন একটা বিষয় যে টোটাল সোশ্যাল মিডিয়া, টোটাল ওয়ার্ল্ডটিকে রিলেট করে, পুরো ওয়ার্ল্ডটিকে রিলেট করেই কিন্তু ওর এটা হবে। ও কিন্তু এটা ওই অফ ক্যামেরা কোর্ট কেস এগুলোতে কিন্তু থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, থাকতে দেওয়া হবে না, এটাকে অন ক্যামেরা আনা হবেই। যার জন্য আজকে দেখো ডাইরেক্ট পোস্টে বলা হলো কমিউনিটিতে যে মাইক্রোফোন হাতে কোনো মানবাধিকার কর্মী, তার মানে শুধু মানবাধিকার কর্মী যদি মাইক্রোফোন হাতে বা লোকজন নিয়ে ও শ্বশুরবাড়িতে অ্যাটাক করা হয় বা হামলা করা হয়, যেটাই করা হোক না কেন, সেটা ফুটেজটা যেমন আসবে, ঠিক তেমনি এরপরে কী কী হচ্ছে, কী কী হবে, কী না হবে, সবটাই কিন্তু এখানে আসবে। কোনোটা ফুটেজ হয়ে আসবে, কোনোটা লাইভের মাধ্যমে আসবে কিন্তু ডেফিনেট, কেউ চাপাতে পারবে না। তাহলে এই পজিশনটা আজকে তৈরি করে দিল শু এত অ্যাডভান্স দেখানোর জন্য। এটা শু, আর শু যেটা করতে চাইলে শু কিন্তু তার নিজের জায়গায় সাকসেসফুল হতে পারলো না। তাই জন্য আমি বলবো শু, একটা কথা বলি, এত চালাক বোধহয় ভালো, অতিরিক্ত চালাকি করে ফেলে আজকে শ্বশুরবাড়ির লোক এই কথা বলেছে, ওই কথা বলেছে, অমুক তমুক বলে ঠলে জিনিসটাকে যেদিকেও ঘোরাতে চাইলো, ভুললো কি আদতে, বরঞ্চ নিজে আরো অনেক বড় ভিলেন হয়ে গেল। মানুষ কিন্তু সবটা বুঝবে না, কারণ ভিতরের বিষয়বস্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কিচ্ছু জানি না। যেটা সামনে আসছে সেটা বলছি, যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি, কিন্তু এর ভেতরে তো একটা সারমর্ম আছে, ভেতরের একটা ঘটনা আছে, কিন্তু আমরা কেউ জানিই না। আমরা শুধু আভাস, আমাদেরকে যেটা তৈরি করে দেখানো হচ্ছে, ওই যে বললাম রিয়েল, তো এখানে কিন্তু সমস্ত মানে টোটালটা, যেমন শু কিন্তু রিয়েলটা আনেনি, রিল ভাবে আমাদেরকে রিলেট করে বোঝানোর চেষ্টা করলো, তাহলে এটা রিল হলো। ও কিন্তু বলেনি ওর ভুল কোথাও, কিন্তু এখানে পুরোটা এক্সপ্লেন করেনি, কিন্তু ও যেটা হাইড করতে চাইলো সেটাই কিন্তু এমনভাবে ফ্ল্যাশ হয়ে গেল যে ওর ঘাড়ে এসেই বাসটা পড়লো, তাই না? আজকে যে কমিউনিটি পোস্টটা আসলো সেটা থেকে অনেকগুলো বিষয় আমার কাছে অধুরা, যে যেখানে আরটিআই সেখানে কেন ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরতে বললো, যেখানে তুলে ধরার কথা কোর্টে সেখানে কেন অন ক্যামেরা তুলে ধরতে হবে, এই বিষয়টাও আসেনি। তারপরে আরও অনেকগুলো বিষয়, অনেকগুলো কথা, যে আজকে যার নামই হোক না কেন কেস কামারি, ঠিক আছে তার বাড়িতে লোকজন যেতে পারে বা এই রিলেটেড কোনো কথা বলতে পারে, সেখানে একটা সিন ক্রিয়েট, লোকজন নিয়ে গিয়ে ফোনে ফুটেজ তোলা, এটা বোধহয় মানে আমি মনে করি এটা মানে আমি কেন, আমার মনে হয় অদরওয়াইজ সবাই মনে করবে যেখানে হয়ে গেছে একটা কেস সেখানে আর এটা মানে বললাম যে ওই যে অনেক জায়গায় আটকে যাই, তাই বলতে পারছি না, যাই হোক তোমরা বুঝে নিও। তো এইবার এই যে ওই যে কথায় বলে বাস কেন ছাড়ে, আসো আমার ঘাড়ে, শু এটাকে নিজের ঘাড়ে নিজেই নিয়ে নিল। শুয়ের এটা এত অ্যাডভান্স করা একদম উচিত হয়নি। শু কী করলো, শু আজকে অ্যাডভান্স করে শ্বশুরবাড়িটাকে নোংরা জায়গায় পরিণত করলো, যে আমার শ্বশুরবাড়ির লোক এই ভাষায় কথা বলে, আমার হাজব্যান্ড খারাপ নোংরা, ও অলরেডি প্রমাণ করে দিল। যার কারণে আজকে এই কমিউনিটি পোস্ট দিয়ে জালিয়াত, শিক্ষকের বাড়ি জালিয়াত, তারপর আর কি ভিকেরি, তারপরে ক্রিমিনাল, দেখো এই কথাগুলো বলার সুযোগ কিন্তু উঠে আসে। ও কিন্তু সেই সুযোগটা করে দিল। এতদিন পর্যন্ত ওকে এই ধরনের কথা, এর থেকে বাজে কথা ওকে শুনতে হয়েছে, ওর ফ্যামিলি রিলেট করে কিন্তু কিছু শুনতে হয়নি। আজকে এই সুযোগটাও কিন্তু শুই করে দিল। কি বন্ধুরা, আমি কোথাও ভুল বললাম? আজকে এই সুযোগটা শু করে দিল। আজকে শু যেটা বললো যে আমি আমার ভুল কিন্তু বলবো না, আজকে সেই ভুলটা কিন্তু মানে এখানে পাবলিক করা পারমিশন শুই করে দিল। কি দরকার ছিল শুয়ের, কি দরকার ছিল এত ডেসপারেট হওয়ার? আমি জানি শু খুব ডেসপারেট বলেই হয়তো ওর জন্য এই ধরনের জিনিসগুলো ওয়েট করে। হয়তো এমন অনেক জায়গা আছে যেখানে ও ঠিক, তারপরে ওকে বেঠিক প্রমাণ করার চেষ্টা করা হয়, হয়তো অনেক জায়গা, আমি বলছি না এই ক্ষেত্রে, অনেক জায়গায় আছে। কারণ আমরা এরকম অনেক ক্রিয়েটারদের দেখেছি যে তারা মুখে অনেক বড় বড় কথা বলে, সাধু সাজার চেষ্টা করে, আলটিমেটলি ভেতরটা কিন্তু সাধু না হয় তাদের, আমরাও জানি, কিন্তু আমরা বলতে পারি অনেক কিছুতেই। হয়তো শু সেটা নির্দ্বিধায় বলে দিয়েছে, হ্যাঁ ওর মুখের ভাষা তখন খারাপ ছিল, খুব খারাপ, ওটা ও যেটা করেছে সেটার কোনো ক্ষমা হয় না, মানে অত্যন্ত নোংরা না হলে ওই ধরনের কথা ও সেই মুহূর্তে যে ভাষায় যেভাবে একটা মানুষকে আক্রমণ করতো, সেটা করার রাইটস কারণ নেই, কোনো কোর্টও করে না যেটা ও করতো। আজকে কার্মা ইজ ব্যাক, সেই কার্মার মানে ব্যাকটা আজকে ওর ওপরে কীভাবে
এমনভাবে ফিরে আসছে, মানুষ ওকে বিশ্বাস করতো, ভালোবাসতো। দেখেছো, বলেছি না, বারবার বলি, অতীত কিন্তু বর্তমানের সাথে রিলেট। আমি অতীতে যেটা করে আসবো সেটা দিয়ে আমার বর্তমানটা বিচার করা হবে। বর্তমানে কেমন থাকবো, বর্তমানে আমি কেমন আছি সেটার উপর আমি ভবিষ্যৎ কতটা করতে চাই সেটা নির্ভর করে। অতীত ছাড়া কিন্তু বর্তমান হয় না। আজকে অতীতের সু যেগুলো করে এসেছে হয়তো কিছু ক্ষেত্রে সত্যিও ছিল, কিন্তু সব জায়গায় ভুল করেছে আমি বলবো না, কিন্তু ওর বলার থ্রোয়িং, ওর বলার ল্যাঙ্গুয়েজ, ওর বলার সেই হিংস্রতা, ও এত নোংরা এমনভাবে বলেছে, দেখো পাশা উল্টে গিয়ে ওর ওপরে উল্টে সমস্ত জায়গায় ও কিন্তু কেস সব জায়গায় খেয়েছে। ভদ্রভাবেও সেটা বলা যেত। আজকে যেটা ও রিয়েলাইজ করে আজকে যতটা ভদ্র হয়েছে, সেদিন যদি ভদ্র হতো তাহলে পরে দেখো জিনিসগুলো কিন্তু অনেক পুরনো, আজকে ফিরে আসছে। এই ক্রাউড ফান্ডিংও কিন্তু অনেক পুরনো, আজকে ফিরে আসছে। কেন বলতে পারো? এর জন্য কোথাও সুদায়ী নয়? অবশ্যই, ডেফিনেটলি সুদায়ী। আমরাও কন্ট্রোভার্সি করি, শালীনতা মেনটেন করে করি। জানি কেউ আমাকে একটা স্ল্যাং দিয়ে কথা বলেছে, তার উল্টে আমি কি স্ল্যাং দিতে পারি না? আমাদের মুখে কি মানে কিস্তি আসে না? আমরা কি জানি না? এই যে পম্পম আমাদেরকে বলেছে, বরাহনন্দন বলেছে শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, উল্টে কি এই জিনিসগুলো ওকে ফেরত দেওয়া যায় না? আমরা কি ফেরত দিতে পারিনি? আমি কি পারতাম না? ওর ফ্যামিলিকে টেনে, কিন্তু ওর ফ্যামিলিকে আমি ভদ্র বলেছি। এটা শিক্ষা, কারণ এই শিক্ষাতে ভিউয়ার্সরা বুঝে গেছে ওর কালচার আর আমার কালচার। সত্যিই তো। তাহলে এই জায়গাগুলো যদি আমি ঠিক রাখি, কেস 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 কেস, সেই ভয়টা আমার থাকে না। কারণ ওই যে বললাম, আমাদের কাছে লিগাল কোনো সিম্বল নেই, আর আমরা আমাদের ফ্যামিলিকে ভালোবাসি। আমরা হচ্ছে কি সম্মানের ভিখিরি। সম্মানটা আমাদের কাছে সবার ওপরে শীর্ষে থাকে। ওই সম্মান আছে বলেই না নোংরামি তো করতে পারিনি, নোংরামি তো করতে পারবো না, ভদ্রভাবে বসি। বুঝতে পেরেছো? এটাই বলার ছিল। তো শুয়ের কোথায় কোথায় ভুল তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। আর কালকে কেন শু, এই যে কালকে শু আরো বড় ভুল করলো। যে কালকে শু যে ভিডিওটা করেছিল না, যে ও দিল্লিতে কেন গেছিল, দেখেছো, সেটা নিয়েও আজকে দেখো সেই জায়গাটা সুযোগও করে দিল। কারণ ও যে ভিডিও পরশুদিন করেছে শ্বশুরবাড়ি নিয়ে যে আউটবাস্ট করেছে, আমি আমার ভিডিওতে যারা দেখোনি দেখে দিও, সেখানে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি এবং বলে দিয়েছি যে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করলে বলো না। শুয়ের কোনো কাজ মানে ও পুরো সব জায়গায় ব্যর্থ হয়ে গেল, বোকার মতো কাজ করলে। ওই যে এক বালতি দুধে এক ফোঁটা চোনা, ও সব জায়গায় নির্বুদ্ধি তার পরিচয় দিল। ওর যেটা হচ্ছিল সেখানে এসে ওর এই যে দুর্বল যে জায়গাটা, ওর যে ইস্যু, সেই জায়গাটাকে কালকে তুলে ধরার দরকার নেই। যার কারণে আজকে কিন্তু এটাকে ধরেও কমিউনিটি আসলো, আমার বাচ্চা হচ্ছে না, মানে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। দেখেছো তো, এই জায়গাটাকেও কিন্তু ছাড়া হলো না। আজকে শু কি সত্যি বুদ্ধিমতী? তোমাদের মনে হয় ভিডিওতে কিছু বোল্ডভাবে ও বলছে, ও আজকে ইন্টেলিজেন্ট, ওর লজিক আছে? এই সেই লজিক যেই লজিকে নিজেকে আজকে একটা কথা বলি, আমি আজকে আইনের রক্ষক, আমি রক্ষক হয়ে আমি অন্যকে মানে জাজ করবো, তাই তো, যে কেউ আইন লঙ্ঘন করেছে কিনা। সেটা করতে গিয়ে আজকে যদি আমি নিজেই বারবার লঙ্ঘন করি, তাহলে আমাকে কেউ রক্ষক বলে, বিচারক বলে মানবে? শুয়ের ক্ষেত্রে ঘটনাটা সেরকম হলো কি না? আমরা কিছু করলাম, আমাদের কিছু করতে হলো। তোমরা তো কথায় কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে তারা নাকি সংসার ভাঙে। আমরা ভাঙি সংসার? আমরা সংসার ভাঙি? আমরা কারো সংসারের ভেতরে ঢুকে সে না চাইতেও তার সবটা দিই। যারা এখানে সবটা প্রেজেন্ট করে, নোংরামি দিয়ে প্রেজেন্ট করলে সেই নোংরাটাকে তুলে ধরি। তাছাড়া তো এখানে বহু লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটার আছে, সবাইকে নিয়ে আমরা কথা বলি, সবার কথা বলি। কেন আমরা সংসার করি না? আমাদের কি সংসার নেই? আমরা মানুষ না, রক্তে মাংস গড়া না? প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভীষণ নোংরাভাবে অ্যাকিউজ করো। কেন গো? কিসের জন্য? তোমরা ভিউয়ার্স কমেন্ট সেকশনে বলতে পারো, আমাদের চ্যানেল আছে, চ্যানেলের থ্রু বলে আমাদের দেখতে পাও, তাই জন্য আমাদেরকে বলাটা খুব সহজ হয়। কিন্তু ভেবে দেখে তো, তারা না দেখালে, তারা দেখায়নি, আমরা গিয়ে বলেছি। অন ক্যামেরা কেউ কিছু দেখালে সেটা বলার স্বাধীনতা সবার আছে। যেমন শু এই যে ঘটনাটা করলো, এই যে কাজটা করলো, তোমরা অনেকে আমার কাছে এসে অনেকে কমেন্টস করেছো ভিউজের জন্য অন্তত শু করবে না, ভিউজের জন্য শু যদি না করে থাকে। এখন পয়সা খুব প্রয়োজন, যে কেসটা হয়েছে সেটা লড়তে গেলে সত্যি ওর খুব পয়সার প্রয়োজন। তাহলে ভিউজের জন্য না হলে এত অ্যাডভান্স কেন করলো? আর এত অ্যাডভান্স করতে গিয়ে ও এইভাবে লেজে গোবরে কেন হয়ে গেল? আজকে যেটা ও বলতে চাইনি সেটাও কেন সামনে চলে আসলো সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মের হাত ধরে? এর উত্তর তোমরা দিতে পারবে? ও তো ভিউজে চেয়েছিল, বোকামি করে ফেলেছে। ও এত বুদ্ধিমান। অ্যাকচুয়ালি আমি মনে করবো এই বুদ্ধি, সত্যি এই বুদ্ধির কোনো মূল্য নেই আমি মনে করি। এবার তোমাদেরকে বলি, তোমরা অনেকে আমাকে কালকে কমেন্টস করেছো, আমি যখন বলেছিলাম ও ভিডিও প্রাইভেট করেছে, দিদি ও কোন ভিডিও প্রাইভেট করেছে? ও পরশুদিন যে প্রথম ভিডিওটা, কেন ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাবে, যেখানে ও ওই দরজাল আর ওকে কি ওয়ার্ড ইউজ করেছিল, ওই ভিডিওটাকে ও কালকে দুপুরের পরে প্রাইভেট করেছিল। প্রাইভেট করে কালকে আমি এবার দেখলাম 9টার পরে গিয়ে ভিডিওটা পাবলিক হয়েছে, 9টা কি 9:30টার পরে ভিডিও কিন্তু আবার পাবলিক হয়েছে। তো আমার মনে হয় ওই ভিডিওটার কোনো কিছু মানে ইয়ে হয়েছে, এডিট করে কোনো ওয়ার্ড এডিট করে
এডিট করে তারপরে ও দিয়ে ওটা পাবলিক করেছে, কারণ ও পাবলিক করার পরে আর আমি ভিডিওটা দেখিনি, যদিও ভিডিওটা খুব পোলাইটলি করেছে। তারপরে ওই যে ও বুঝতে পেরে গেছে বাঁশ কেন ঝাড়ে, আসো আমার ঘাড়ে। ওই বাঁশ ঝাড় মানে বাঁশ যে ঝাড়ে ছিল সেই ঝাড়ে ও নিজেই গেছে এবং সেই বাঁশ ও নিজেই ওর ঘাড়ে নিয়েছে, সেটাও বুঝতে পেরেছে। কারণ আমরা যে না বুঝবো, আমাদের কাছে এখানে আসবে, উঠে আসবে, দেখবো, তবে আমরা কথা বলবো, কিন্তু ওর কাছে সেটা নয়। ওর কাছে তারও আগে পৌঁছে যাবে, হয় ফোনে মেল, হয় ফোনে ফোন, মানে এর মারফত ওর কাছে, বা কোনো নোটিস এর মারফত চলে আসবে। তাই ও বুঝতে পারে, ওটাকে প্রাইভেট করে তারপরে ও আবার পাবলিক করেছে। কারণ ওই যে বললাম রেভিনিউটা এখন খুব দরকার, 24 ঘন্টার আগে কিন্তু রেভিনিউ ঢোকে না। এটা হয়তো 2 দিন 3 দিন হয়ে গেলে পরে তারপরে হয়তো প্রাইভেটই থাকতো, আর হয়তো ওখানে রিভিউ হতো না, কিংবা হয়তো এডিট করার দরকার ছিল কিনা আমি জানি না। যাই হোক, প্রয়োজন ছিল এডিট করার, ও হয়তো কোনো জায়গায় এডিট করে, তাহলে কেন প্রাইভেট করবে? আর প্রাইভেট যদি করবেই বা তাহলে কেনই বা পাবলিক করবে? তা যাই হোক, তোমাদের কৌতূহল ছিল, তো এইটুকু আমি বুঝিয়ে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। আর আজকেও বোধহয় ভিডিও শুরু থেকে অবধি এসেছি, আমি মনে হয় ইন্টারভিউ দিতে ভুলে গেছি। যাই হোক, দরকার নেই। তো ভুল বললাম না ঠিক বললাম জানিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।